এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অভিন্ন প্রশ্নে প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ। ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই, আপিল বিভাগের রায়। জাতীয় কবির হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ, সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি প্রাধান্য প্রতিপাদ্য। নজরুল বর্ষ উদ্বোধন করে প্রধানমন্ত্রী সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান। তিস্তা ইস্যুতে সহায়তা অব্যাহত রাখবে চীন, ব্রিক্সের সদস্য হতে বাংলাদেশকে সমর্থন। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর সফরে উন্নতি হয়েছে কৌশলগত সম্পর্কের। চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, মজুদ আছে পর্যাপ্ত কিট, সেইলাইন। পুরো সুস্থ না হলে ছাড়পত্র পাবে না রোগী, আক্রান্ত বাড়লে মোবাইল হাসপাতালে সেবা দেওয়ার ঘোষণা মন্ত্রীর। এবং অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালের স্বপ্নভঙ্গ, রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। শীর্ষে 16 নিশ্চিত করল ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার সব বোর্ডে একই প্রশ্নপত্রে চলছে পরীক্ষা। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। সারা দেশের 2697টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর নকল ও প্রশ্ন ফাঁস ঠেকাতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে চলছে পর্যবেক্ষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। শিক্ষকদের সঠিকভাবে খাতা মূল্যায়নের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে কথা বলছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের দেশে বলে বাঁশের চেয়ে কঞ্চি লম্বা। মিনস that we expense more money for other sector, less money for the real investment in the education sector. That never been happens. I don't want to see this thing repeated, because our honorable Prime Minister is very, very serious about our mismanagement should not be addressed in future. Anyway, I wishes and I want to thank everybody that the donor country will grant more loans, more grant money, and will use it properly. That's how I want to conclude my statement. এখন আমি বাংলায় শুধু এটুকুই বলবো আজকের এখানে, যে আমি ভাবছি আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে, এবং গভর্নমেন্ট যেন এই ধরনের একটি আইন তৈরি করে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যেন না যায়, যেতে হলে তারা যেন চাকরির থেকে ছেড়ে যায়, এবং এই শিক্ষকদের যে ট্রেনিংয়ের ব্যবস্থার জন্য, শিক্ষকের উন্নয়নের জন্য আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছি এগুলো যেন প্রপারলি হয়, এবং আমরা যেন আগামী দিনে সুন্দর জাতি গঠন করতে পারি। যে প্রত্যয় নিয়ে আজকের প্রধানমন্ত্রী তিনি এগিয়ে যাচ্ছেন, এটার সার্থকতা আপনারা যেন সকলেই করতে পারি। আর আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আপনাদের কন্ট্রিবিউশন এই ন্যাশনের জন্য হাইয়েস্ট হতে হবে, এবং যে কোনো মূল্যের বিনিময়ে আগামীর বাংলাদেশ আমাদের করতে হবে। আমি আবার থ্যাঙ্কস জানাই, আপনারা সবাই এসেছেন এবং সবাই আজকে আগ্রহ সহকারে এই অনুষ্ঠানটি শুনেছেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রাজধানীর মিন্টো রোডে একটি 5 তারকা হোটেলে সেমিনারে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই মুহূর্তে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে তাসনিয়া নিশাত মিম, খুলনায় তানজিম আহমেদ এবং দিনাজপুরে গোলাম নবী দুলাল। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবো যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, তার সবশেষ কী তথ্য রয়েছে তাদের কাছে। শুরুতে আমরা যাব সামদানির কাছে। প্রশ্নপত্রে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এই এইচএসসি পরীক্ষাটি গতবারের তুলনায় কিছুটা স্বতন্ত্র। এর কারণ হচ্ছে এবার প্রশ্নপত্রে সারা দেশে পরীক্ষা হচ্ছে, এবং এই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কারণে আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা বেশ খুশি। এর কারণ পরবর্তীতে যখন এই শিক্ষার্থীরাই উচ্চ মাধ্যমিক পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য তারা এগিয়ে যাবে পরবর্তী ধাপে, সেক্ষেত্রে এই পূর্ণ সিলেবাসের পরীক্ষাটি তাদেরকে উপকার করবে বলে এখানকার যারা অভিভাবক ছিলেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা যেই কেন্দ্রটির সামনে রয়েছি, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে 4টি প্রতিষ্ঠান, এই 4টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী
পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছেন। এবারে আমরা পরীক্ষার ক্ষেত্রে দেখতে পেয়েছি যে এবারের আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থায় বেশ কিছু নতুন মাত্রা যোগ হয়েছে। এবারে আমরা পুলিশের কাছে বডি অন ক্যামেরা দেখেছি এবং একই সঙ্গে আমরা দেখেছি পরীক্ষার কেন্দ্রগুলোকে, পরীক্ষার কক্ষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রধান শিক্ষক তার যে কেন্দ্র, প্রধান শিক্ষক তার যে কক্ষ, সেখান থেকেই প্রধান শিক্ষক সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষার কক্ষগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন। এবারের এইচএসসি পরীক্ষায় সারা বাংলাদেশে প্রায় 13 লক্ষ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সাধারণ যে 9টি শিক্ষা বোর্ড রয়েছে, সেই সাধারণ 9টি শিক্ষা বোর্ডের প্রায় 10 লাখ শিক্ষার্থী এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আরও 2 থেকে 2.5 লক্ষ শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে আরেকটি বিষয় লক্ষণীয়, সেই বিষয়টি হচ্ছে এবারের এইচএসসি পরীক্ষায় প্রায় 35% শিক্ষার্থী ঝরে পড়েছে। এই পরীক্ষার আগে প্রায় 16 লক্ষ শিক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলেও সেই রেজিস্ট্রেশন থেকে এবার কিন্তু 12 লক্ষ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রায় 3.5 লাখ বা 4 লাখ শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে না। এই ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় বা শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে এর নানাবিধ কারণ থাকতে পারে, রাজনৈতিক পট পরিবর্তন বা যে দেশের যে সার্বিক পরিস্থিতি, তার জন্যও এবারে শিক্ষার্থী ঝরে পড়ার হার কিছুটা বেশি হতে পারে। তবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা আগেরবারের তুলনায় অনেক বেশি ভালো আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে রয়েছেন সহকর্মী মিম, আমরা সরাসরি চলে যাব সেখানে। ধন্যবাদ সামদানি। এই মুহূর্তে আমি কিন্তু উপস্থিত রয়েছি রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এবং আমরা এখানে উপস্থিত হয়ে যেমনটি দেখছি সকাল 9টা থেকে 9:30টার মধ্যেই কিন্তু বিভিন্ন পরীক্ষার্থী তারা কিন্তু এই কেন্দ্রে উপস্থিত হয়েছেন। মূলত সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিচ্ছেন। তো আমরা এখানে এসে বিভিন্ন অভিভাবকদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা বলছেন যে এই যে প্রথমবারের মতো 9টি সাধারণ শিক্ষা বোর্ডে যে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এই ব্যাপারে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে অন্যান্যবার কিন্তু বিভিন্ন শিক্ষা বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়, এর ফলে কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সাধারণ অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীদের মাঝে। তারা কিন্তু বিভিন্ন শিক্ষা বোর্ডের যে প্রশ্নের তারতম্য, কঠিন সহজের যে তারতম্য, সেগুলো কিন্তু তারা করে থাকেন। তবে এবার অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কারণে কিন্তু তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন। আমরা আপাতত কিন্তু অভিভাবকদের কাছ থেকেই সেটি জানতে পেরেছি। তবে যখন আসলে পরীক্ষার্থীদের যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 3 ঘন্টার যে পরীক্ষা, সেই পরীক্ষাটি আসলে শেষ হলে তখন আমরা আসলে শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারবো যে এই অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কারণে তাদের মধ্যে কতটা সন্তোষ লক্ষ্য করা যাচ্ছে, সেটা হয়তো আমরা তখন আসলে জানতে পারবো। এবং একই সাথে আমি একটু জানিয়ে রাখি যে এই একই দিনে কিন্তু শুধু 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষাই নয়, এইচএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় নয়, এবং আমরা কিন্তু জানি যে এই একই দিনে কিন্তু হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের সমমান পরীক্ষাও। এবং একটু জানিয়ে রাখি যে এবার কিন্তু সব মিলিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে 12,70,583 জন পরীক্ষার্থী। তো এই ছিল আমার কাছে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে থেকে এইচএসসি পরীক্ষার বিস্তারিত। এই মুহূর্তে আমি চলে যাব আমার পরবর্তী সহকর্মীর কাছে। খুলনায় শান্তিপূর্ণ পরিবেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9:30টার মধ্যেই বেশিরভাগ শিক্ষার্থী নিজ কক্ষে আসলে চলে আসে। এরপরে ঠিক 10টাতেই সংবাদকরণের পরীক্ষা শুরু হয় এবং পুরো পরীক্ষা ব্যবস্থাকে কিন্তু নকলমুক্ত এবং যে কোনো অনিয়ম ঠেকাতে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আমরা বিভিন্ন যে কক্ষগুলো আছে প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা মনিটরিংয়ের আওতায় যেমন আনা হয়েছে, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্যাগ অফিসার, পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা পুরো ব্যবস্থা এবং কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই যে অভিন্ন প্রশ্নপত্রের যে পরীক্ষা, সেটি কিন্তু আসলে একটি নতুন মাত্রা যোগ করেছে। আমরা এর বাইরে শিক্ষার্থীরা পরীক্ষা হলে ঢোকার পরে প্রতিটি কেন্দ্রের বাইরে যে অভিভাবকরা রয়েছেন তাদের অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখেছি। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা বলছেন সবারই প্রত্যাশা যে এই যে অভিন্ন প্রশ্নপত্র এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের যে চেষ্টা, সেটিকে তারা সাধুবাদ যেমন জানিয়েছেন, একই সাথে প্রত্যাশা করেছেন তাদের সন্তানরা যে পরীক্ষায় অংশ নিয়েছেন সেই পরীক্ষাটি ভালো হবে এবং সেই জন্য
জন্য তারা আসলে অনেককে আমরা প্রার্থনা করতে দেখেছি। একই সাথে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য থেকে শুরু করে যারা নিয়মিত যে মনিটরিং, সেই মনিটরিং কার্যক্রম আমরা পরিলক্ষিত করেছি। খুলনা সিটি কর্পোরেশন, যদি তথ্যটি জানিয়ে রাখতে চাই, খুলনা জেলার সেখানে কিন্তু 133টি কলেজের শিক্ষার্থীরা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন এবং সেখানে 26,456 জন শিক্ষার্থী এবং 71টি কেন্দ্র কিন্তু খুলনা পুরো জেলাতে রয়েছে। আমরা একটু আমাদের অন্য জায়গার খবর জানতে যেতে চাই সহকর্মী দুলালের কাছে। শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু সমমানের এইচএসসি পরীক্ষা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 1,13,479 জন পরীক্ষার্থী কিন্তু এবার পরীক্ষা দিচ্ছেন এবং 665টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 213টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছেন। আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি সেখানে তারা জানিয়েছেন যে খুব শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে। বিশেষ করে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ জানিয়েছেন যে এবার এইচএসসি পরীক্ষা সুস্থ নকল মুক্ত পরিবেশে হওয়ার জন্য তারা সব রকম ব্যবস্থা নিয়েছেন। বিশেষ করে তারা সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে ভিজিলেন্স টিম এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। তারা যেটা বলছেন যে কোনো অবস্থায় যেন পরীক্ষার্থীরা আপনার শান্তিপূর্ণ বিঘ্নিত না হয় এবং তারা পরীক্ষা দিতে পারেন। আমরা আজকে দেখেছি যে পরীক্ষার্থীরা আপনার 10টায় পরীক্ষা শুরু হলো, তারা কিন্তু 9টার মধ্যেই অনেকে ঢুকেছেন, 9:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছেন এবং তারা পরীক্ষা দিচ্ছেন। এ পর্যন্ত আমরা জানি যে দিনাজপুরের শিক্ষা বোর্ডের অধীনে যে 8টি জেলা পরীক্ষা আছে সেখান থেকে সর্বশেষ যে খবর আমাদের বোর্ডের যে নিয়ন্ত্রক আপনার বোরানুদ্দিন জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো কারণে কোনো অপ্রীতিকর ঘটনা তারা পারলে এবং তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং তারা আরেকটি বিষয় বলেছেন যে এই পরীক্ষা অনুষ্ঠানের জন্য দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম কিন্তু একটা গণবিজ্ঞপ্তি জারি করেছেন। সেটি হচ্ছে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যেসব কপিয়ার বা ফটো স্টেট মেশিন আছে সেগুলো বন্ধ থাকবে এবং পাশাপাশি আপনার তারা যেটা বলেছেন যে কোনো অবস্থাতে যেন পরীক্ষা কেন্দ্রে এখানে কেউ যেন ভিড় না করেন এবং সেই বিষয়টাকে আপনার নজর দেওয়ার জন্য তারা এটা বলেছেন এবং কোচিং সেন্টারগুলো তারা বন্ধের কথা বলেছেন। তো দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষা কিন্তু সুন্দর এবং সুষ্ঠুভাবেই হচ্ছে। তো আমার কাছ থেকে এসএসসি পরীক্ষার সর্বশেষ এই ছিল। আজ এইচএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে, সে বিষয়ে আমাদের সহকর্মীরা রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জানাচ্ছিলেন সবশেষ খবর। এবার পরের খবরে যাচ্ছে। দীর্ঘদিন আইনি জটিলতায় শূন্য থাকা প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দিয়েছেন। 2017 সালে 50% চাকরিকাল গণনা করে গ্রেডেশন তালিকা প্রণয়ন করে জ্যেষ্ঠতা প্রধান শিক্ষক হিসেবে স্কেল প্রাপ্তি এবং নানাবিধ আর্থিক ও প্রশাসনিক সুবিধার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটে হাইকোর্ট রুল জারি করেন। 2019 সালের 11 মার্চ হাইকোর্ট রুল আংশিক মঞ্জুর করেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সরকারের শুনানিতে আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ। এই রায়ের ফলে প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে জটিলতার নিরসন হলো বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজকে আপিলটি চূড়ান্ত বিবেচনায় শুনানি হয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ সরকারের পক্ষে রায়টি দিয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আজকে সেই বাধাটি অপসারিত হলো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি ছিল প্রধান প্রতিপাদ্য। সচিবালয়ে নজরুল বর্ষ উদ্বোধন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুলের শিক্ষা ধারণ করে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে তার সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান সরকার প্রধানের। একদিকে রচনা করেছেন সাম্যের গান, অন্যদিকে নিপীড়ন, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে লিখেছেন অবিস্মরণীয় বিদ্রোহী কবিতা। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম স্মরণে 25 মে থেকে শুরু হয়েছে নজরুল বর্ষ। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি পরিবারের সদস্য ছাড়াও শিল্পী গবেষকদের উপস্থিতিতে সঞ্চালনা করেন খোদ সরকার প্রধান। এরপর নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেশের সব আন্দোলন সংগ্রামে নজরুলের সৃষ্টি প্রধান প্রতিপাদ্য বলেন তারেক রহমান। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার
সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ, শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। প্রযুক্তির বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে কাজী নজরুলের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে আশার আলোকবর্তিকা হয়ে উঠতে পারে বলে সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোকবর্তিকা নিয়ে হয়ে উঠতে পারে। নজরুলের শিক্ষা ধারণ করে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের মন হিসেবেও উল্লেখ করেন তারেক রহমান। হতে যাচ্ছে। ফলে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ চীন একমত হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপুরে সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্প এবং বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা দেবে চীন। প্রধানমন্ত্রীর সফরে 2+2 সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে দুদেশের মধ্যে কৌশলগত সম্পর্কের উন্নতি হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেয়ার সক্ষমতাকে চীন সমর্থন করে বলেও জানান ইয়াও ওয়েন। The visit has injected a strong momentum into the development of China-Bangladesh relations. The visit was also a complete success. So China is committed to work with Bangladesh to send our top experts group to Bangladesh so we could work on to have a feasibility study which is, is scientific, which on the taste of the time. ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। মার্কিন ইসরায়েল বিমান হামলায় গত 28 ফেব্রুয়ারি প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন তিনি। 1980 সালে অল্প সময়ের জন্য তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1989 সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন তিনি। একটি জানাজায় অংশগ্রহণ শেষে 4 জুলাই দেশে ফিরবেন স্পিকার। এবার ফিফা বিশ্বকাপের খবর। রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালকে হারিয়ে নাটকীয় প্রত্যাবর্তন করল দ্য রেড ডেভিলস। ইউরি টিলাম্যানের জোড়া গোলে তেরেঙ্গা লায়নদের 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম 2-0-তে এগিয়ে থেকেও রাউন্ড অফ 32 থেকে সাদিও মানের সেনেগালের বিদায়। 2.5 মিনিটের ঝড়ে স্বপ্ন ভাঙে সেনেগালের। বুড়ো হাড়ের ভেলকি দেখালেন বেলজিয়ামের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলো লুকাকু। 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা তেরেঙ্গা লায়নদের কাছ থেকে মূলত ম্যাচটা বের করে আনেন 33 বছর বয়সী এই ফুটবলার। এরপর টিলাম্যানের গোল আর অতিরিক্ত সময়ে পাওয়া বিতর্কিত পেনাল্টি থেকে এবারের বিশ্বকাপের নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লেখে দ্য রেড ডেভিলস। তাতেই হৃদয় ভাঙল সাদিও মানের সেনেগালের। ম্যাচের অতিরিক্ত সময়ে সেনেগালের ডি বক্সে ফাউলের শিকার হন বেলজিয়াম অধিনায়ক ইউরি টিলাম্যান। এরপর রেফারির লম্বা ভিআর চেক, যেখানে সিদ্ধান্তটা যায় বেলজিয়ামের পক্ষেই। পেনাল্টির কল দেন রেফারি। সেখান থেকে 2-0 গোলে পিছিয়ে পড়া ম্যাচ বেলজিয়াম জিতে নেয় 3-2 গোলে। যদিও সিয়াটলে ম্যাচের শুরুর রূপটা ছিল একেবারেই ভিন্ন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তেরেঙ্গা লায়নরা। গোল পেতেও বেশি সময় লাগেনি তাদের। 25 মিনিটে সাদিও মানের দুর্দান্ত ক্রস থেকে ইসমাইল সারের হেডে বল পোস্টে লেগে ফিরে এলেও রিবাউন্ডে জালে জড়ান হাবিব দিয়ারা। 1-0 গোলে এগিয়ে যায় আফ্রিকান প্রতিনিধিরা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সাদিও মানেরা।
দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান ইসমাইল সার। শক্তিশালী ফিনিশিংয়ে ব্যবধান 2-0 করেন এই ফরওয়ার্ড। 2 গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বেলজিয়াম। উপায় না দেখে মাঠে বেশ কিছু পরিবর্তন আনেন বেলজিয়াম কোচ। উঠিয়ে নেন অভিজ্ঞ ডি ব্রুইনা ও জেরেমি ডোকুকে। তাতেও কাজ হচ্ছিল না। সেনেগালের ডিফেন্স কিছুতেই ভাঙতে পারছিল না বেলজিয়াম। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে যায় রেড ডেভিলস। তবে বেলজিয়ামের ত্রাতা হয়ে আসেন বদলি নামা লুকাকু। 85 মিনিটে থমাস মুনিয়রের অ্যাসিস্ট থেকে রেড ডেভিলদের ম্যাচে ফেরান এই ফুটবলার। তখনও হয়তো আসন্ন বিপদ আঁচ করতে পারেনি সেনেগাল। 3 মিনিট পর আবারও সেনেগালের ডিফেন্স ভাঙে বেলজিয়াম ফরওয়ার্ডরা। লিওনার্দো ট্রোসার্ডের বাড়ানো বল থেকে রীতিমতো ফ্রি হেডার থেকে গোল করে ব্যবধান 2-2 করেন ইউরি টিলাম্যান। আর তাতেই আক্ষেপ বাড়ে সেনেগালের। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে হয়েছে তেরেঙ্গা লায়নদের। আর নাটকীয় জয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ডেঙ্গি মোকাবিলায় পরীক্ষার কিট সহ চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর শেষে তিনি জানান, ডেঙ্গি মোকাবিলায় উপজেলা পর্যায় থেকে সমন্বিতভাবে কাজ চলছে। আক্রান্তদের সংখ্যা বাড়লে মোবাইল হাসপাতালে চিকিৎসার আশ্বাস দেন মন্ত্রী। সংক্রমণ ঠেকাতে পুরোপুরি সুস্থ না হলে হাসপাতাল ছেড়ে রোগী ছাড়পত্র পাবেন না বলেও জানান মন্ত্রী। এদিন ঢাকা মেডিকেলের প্যাথোলজি বিভাগে একটি মাইক্রোস্কোপ দেয়া হয়, যার মাধ্যমে সহজেই ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে। একটা ছোট্ট পোকা কুই দেওয়া যায়, দেখাও যায় না, যা কামড় দিয়ে দেয় আর এটা সরে আসে। এইটাকে আমরা প্রত্যেকটা সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা এটাতে আমরা সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে চাই। এখন থেকে আরও উন্নত মেশিনের মাধ্যমে আমাদের ক্যান্সার ডায়াগনোসিস ছাত্রছাত্রীরা এখানে চিকিৎসকরা করতে উন্নত হাসপাতাল হবে। আমাদের জনগণ স্বল্প মূল্যে বেস্ট ট্রিটমেন্ট পাবে। সময় সংবাদে আরও থাকছে। দোহায় যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা, হরমুজ নিয়ে দর কষাকষি, চুক্তি তদারকিতে যোগাযোগ মাধ্যম চালু করতে রাজি দুপক্ষ, ফলপ্রসূ বৈঠকের দাবি ট্রাম্পের। এবার বাণিজ্যের সংবাদ। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম, কিন্তু কেটে নেওয়া হচ্ছে আগের তুলনায় 2 থেকে 3 গুণেরও বেশি টাকা। এতে বড় আর্থিক ক্ষতিতে অসংখ্য গ্রাহক। এটিকে নিছক কারিগরি ত্রুটি নয়, বরং বিদ্যুৎ সংস্থাগুলোর আর্থিক অনিয়ম হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর বিদ্যুৎ বিভাগ বলছে, অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশনা দেওয়া হয়েছে বিতরণ কোম্পানিগুলোকে। মিজানুর রহমান মিন্টুর ছবিতে ফারুক ভূঁইয়া নবীনের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সিজার রহমান গত 5 বছর আছেন একই বাসায়। সাধারণত 1.5 থেকে 2 হাজার টাকায় সীমিত থাকে মাসের বিদ্যুৎ খরচ, কিন্তু জুনে এক লাফে তা অস্বাভাবিক হারে বেড়েছে কয়েক গুণ। এটা টোটালি একটা ভুতুরে ব্যাপার মনে হচ্ছে, যেটা একেবারে অস্বাভাবিক। এটা কখনোই হয় নাই। স্বাভাবিকের তুলনায় 3-4 গুণ বেশি অলরেডি আমরা রিচার্জ করে ফেলেছি। জাস্ট 15 দিনে আমরা 6,500 করেছি, আর তার আগে তো যেটা করেছি অলমোস্ট 8-9 হাজার টাকার মতো আমাদের এই 1 মাসে করা হয়ে গেছে। সাবেক সরকারি কর্মকর্তা লতিফ বক্সির অভিজ্ঞতাটা আরও তিক্ত। প্রিপেড মিটার রিচার্জের 3 দিনের মধ্যে নজিরবিহীনভাবে কেটে নেওয়া হয়েছে 7,000 টাকার বেশি। 28 তারিখে আমি 8,000 টাকা রিচার্জ করলাম, 28, 29, আজকে হলো 30, আজকে আমার ব্যালেন্স হলো 961 টাকা। কিভাবে সম্ভব? অ্যাভারেজ আমার প্রতি মাসে প্লাস মাইনাস 5,000 টাকায় হয়ে যায়, কিন্তু আমার এই মাসে যেভাবে হয়েছে এটা বেশ অবিশ্বাস্য। কমপ্লেন করলে বলে আমাদের কিছু করার নাই। রাজধানীতে এমন অভিযোগ অগণিত গ্রাহকের। জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বটে, তবে যে হারে টাকা কাটা হচ্ছে তা একেবারে অস্বাভাবিক। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম থাকলেও জুনে এসে বিল গুনতে হচ্ছে আগের তুলনায় 2-3 গুণেরও বেশি। এরকম ভাবে তো কোনো সময় কাটে নাই। টাকা ভরতেছি, টাকা চলে যাচ্ছে, কেন কাটতেছে এটা কোনো সদুত্তর তারা দিতে পারতেছে না। এখন বিদ্যুতের দাম বাড়লে তাই বলে কি একদিনে 300, 400, 500 টাকা করে একটা ঘরের বিদ্যুৎ চার্জ করে? 1,000 টাকা 1 মাসে উপরে যেত, কিন্তু এখন আমার 2,000 টাকা 1 মাস যায় নাই। গত মাসে যে ব্যবহার ছিল আমার এই মাসে সেম ব্যবহারই আছে, কিন্তু আমার গত মাসে ছিল আমার 1,500 টাকা ছিল, এখন আমার হয়ে গেল 4,000 টাকা। তাহলে তো অস্বাভাবিক মনে হবেই। এরকম ভাবে হইলে তো আমরা চলতে পারতেছি না, আমাকে আট থেকে কারেন্টের বিলই বেশি যেতে আছে। অস্বাভাবিক হারের এই বিদ্যুৎ বিল বিতরণ সংস্থাগুলোর আর্থিক অনিয়মের কৌশল বলে অভিযোগ কারো কারো। গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো কতটা দায়বদ্ধ তা নিয়ে প্রশ্ন আছে কম বেশি। অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়া সহ হর হামেশাই গ্রাহক ভোগান্তির যেসব অভিযোগ সামনে আসছে
তা নিয়ন্ত্রণে বিতরণ কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এরা এত বেশি চালাক হয়ে গেছে, ম্যানুয়ালি আগে যে চুরি করতো এখন ডিজিটালি এটা করছে। নোবডি ইজ অ্যাকাউন্টেবল, তাই তো হচ্ছে। কোনো এই ডিজিটাল মিটারের রং প্রোগ্রাম যদি থেকে থাকে অথবা এই ওভার রিডিংয়ের যদি যে জিনিসটা হচ্ছে, এটার জন্য কোনো অফিসারের তো চাকরি যায় নাই, কোনো লাইনম্যান তো শোকজ হয় নাই, কারোই তো কিছু হয় নাই। তো না হলে এটা শাস্তিটা কার হবে? স্টেট মিনিস্টার আছে এখানে, একটা ফুল মিনিস্টার আছে। তো হোয়াট দে আর ডুইং? বিদ্যুৎ বিভাগ অবশ্য বলছে অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অলরেডি আমরা সব ইউটিলিটিকে বলে দিয়েছি এই বিষয়গুলো সর্বোচ্চ সতর্কতা দিয়ে দেখতে, কোনো গ্রাহকের যদি কোনো হয়রানি হয় তাদেরকে প্রপারলি অ্যাটেন্ড করতে। গ্রাহকদের বিদ্যুৎ অফিসে গিয়ে সরাসরি কিংবা হটলাইনে অভিযোগ জানানোর অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কলাবাগানের একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, পরিবার নিয়ে কলাবাগান ফ্রি স্ট্রিট স্কুলে 7 তলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন ফার্নিচার দোকানের কর্মচারী জুয়েল। পরিবারের সদস্যরা গ্রামে যাওয়ায় বুধবার রাতে বন্ধু রানা ও পারভেজকে বাসায় নিয়ে আসেন। মধ্যরাতে ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। চিকিৎসকরা জানান, রানার শরীরের 63%, জুয়েলের 30% এবং পারভেজের 21% দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রানাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। দেশের বাইরের খবর, দোহায় শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান প্রথম দফার পরোক্ষ কারিগরি আলোচনা। চুক্তি লঙ্ঘনের যে কোনো ঘটনা তদারকিতে যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় আলোচনা ভালোভাবেই এগুচ্ছে। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ ও হরমুজ প্রণালী পুরোপুরি চালুর লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের পরোক্ষ কারিগরি আলোচনা হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় 3 দেশের ঊর্ধ্বতন আলোচকদের উপস্থিতিতে এই বৈঠক হয়। বৈঠকে লেবাননে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তোলে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েন, সামরিক সরঞ্জাম বাড়ানো এবং মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু হুমকি ও হস্তক্ষেপমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করে এর তীব্র প্রতিবাদ জানায় ইরানি প্রতিনিধি দল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সতর্ক করে বলেছেন, সমঝোতা স্মারকের একটি শর্ত লঙ্ঘন হলেও পুরো চুক্তি ভেস্তে যেতে পারে। জানান, এই সমঝোতা স্মারকের যে কোনো ধরনের লঙ্ঘন ও ত্রুটি আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করতে এবং তা দ্রুত তদারকিতে শিগগিরই একটি বিশেষ যোগাযোগ মাধ্যম চালু করা হবে। এদিকে বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া বেশ ভালোভাবেই এগোচ্ছে এবং দোহার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তবে আলোচনার গতি নিয়ে ট্রাম্প আশাবাদী হলেও সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তারা মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উপর জোর দিচ্ছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অভিন্ন প্রশ্নে প্রায় 13 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ। 32,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই, আপিল বিভাগের রায়। জাতীয় কবির হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ, সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি প্রধান প্রতিপাদ্য। নজরুল বর্ষ উদ্বোধন করে প্রধানমন্ত্রী সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান। এবং তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা দেবে চীন, ব্রিক্সের সদস্য হতেও বাংলাদেশকে সমর্থন। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর সফরে উন্নতি হয়েছে কৌশলগত সম্পর্কের। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী বালিহা সোহরওয়ার্দী। ধন্যবাদ ইমদাদ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।